নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। গ্রামের রাস্তায় অনুমতি ছাড়াই ভুটান নম্বরের ডাম্পারের দাপাদাপি, অল্পের জন্য প্রাণে রক্ষা 3 যুবকের। ডাম্পার আটকে বিক্ষোভ স্থানীয়দের, উত্তেজনা ধূপগুড়িতে। পূজার আগে জলপাইগুড়ি পৌরসভার 1 নম্বর থেকে 25 নম্বর এই মোট 25টি ওয়ার্ডের রাস্তা সংস্কারের কাজ চলছে জোর কদমে। সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য পূজার আগেই এই উদ্যোগ পুরসভার। আজ শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে সমাজ সংস্কারক এবং বর্ণ পরিচয় স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 206তম জন্মদিবসে শ্রদ্ধা জ্ঞাপন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 206তম জন্মদিবস উপলক্ষে সানুপাড়ায় 5 জন বিশিষ্ট সমাজসেবীকে সম্বর্ধনার সাথে 50 জন দুস্থ মহিলাদের শাড়ি বিতরণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সমাজকে ভয়ঙ্কর নেশা থেকে মুক্ত করতে অজয় স্যার উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণের জন্য সংবর্ধনা প্রদান করা হয় তাকে। উপস্থিত ছিলেন আলপনা নাগ সরকার, বনানী মুখার্জি, পার্থ বন্দ্যোপাধ্যায়, রিনা লামা, মুনমুন ভৌমিক, তপন গুহরায়, অংশুমান ভট্টাচার্য, কবিতা ভৌমিক, উজ্জ্বলী ঘোষ, গণেশ ঘোষ সহ প্রমুখ। জলপাইগুড়িতে পূজার প্রস্তুতি তুঙ্গে। ঠাকুর আনা থেকে লাইটিং সহ প্যান্ডেল সব তৈরি জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের বিখ্যাত ক্লাবগুলোর মধ্যে অন্যতম দিশারি ক্লাব। দিশারি ক্লাবের প্যান্ডেল থেকে প্রতিমা সবটারই প্রস্তুতি শেষ, আর এখন মানুষের ঢল দ্রুত গতিতে বাড়ছে। চতুর্থী থেকে নবমী পর্যন্ত কয়েক হাজার মানুষের সমাগম হবে জলপাইগুড়ি শহরের অন্যতম দিশারি ক্লাবে। আর এখন থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সাথে থাকছে পুলিশি নজরদারি এবং নিরাপত্তাও। দুর্গাপূজার চতুর্থীর শুভ লগ্নে অন্ন এবং বস্ত্রদান পুরাতন পুলিশ লাইন ওয়েলফেয়ারের পক্ষ থেকে। পুরাতন পুলিশ লাইন দুর্গাপূজা কমিটির প্রতি বছরই চতুর্থীর দিনে সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেন। সারা বছর তারা বিভিন্ন সামাজিক কাজ করার পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে আরো বেশি করে সামাজিক কাজ করে থাকেন। আজ চতুর্থীর দিনে অসংখ্য মানুষকে শাড়ি, ধুতি, জামা প্রদান করলেন। আজকে কয়েক শত মানুষ এসে অন্ন এবং শাড়ি গ্রহণ করে যান। পূজা উদ্যোক্তাদের দাবি আগামী ষষ্ঠীর দিনেও এই ধরনের কাজ করবে। আজকে চতুর্থীর শুভ লগ্নে সমাজের পথচলতি পথজন, যাদের আমরা নরনারায়ণ বলে চিহ্নিত করি, তাদের সেবার উদ্দেশ্যে আমাদের পাড়ারই একজন স্বনামধন্য ভদ্রলোক কল্যাণায় আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। সেটা যেমন একটা কোইন্সিডেন্স। লাইকলি আমরা প্রতি বছর শাড়ি দিই এই দিনটাতে। তো আমরা দুটো দিন মিলে, আমরা দুপক্ষ মিলে চিন্তা করেছি যে অন্ন এবং বস্ত্র একদিনই বিতরণ করব। সেই উপলক্ষে আজকের এই বিশেষ আয়োজন। অন্যর মধ্যে তো অন্নের মধ্যে আমরা রাখছি যে আমরা যেরকম নিয়মিত খাই ফাইন রাইস, তারপরে যে শাহী পনির, তারপরে নবরত্ন ডাল, তারপরে চাটনি, মিষ্টি, পাঁপড় ভাজা। ঘরের মেয়ে দুর্গা, অভিনব চিন্তা, প্রস্তুতি চলছে জোর কদমে। নতুন ঘরোয়া চিন্তার রূপ দিতে চলেছে পূর্বাঞ্চল ক্লাব। মহিষাসুর মর্দিনী দুর্গা থেকে বাংলার ঘরের মেয়ে দুর্গা, এই থিম ভাবনাকে বাস্তব রূপ দিতে চলেছে তারা। এবার 48তম বছরে পূর্বাঞ্চল ক্লাবের বিশেষ নিবেদন ঘরের মেয়ে দুর্গা। প্রতিমাতেও সেই ঘরের মেয়ের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। আগামী 1 দিনের মধ্যেই পুরো কাজ শেষ হবে, এমনটাই শিল্পী এবং ক্লাব উদ্যোক্তারা জানিয়েছেন। এবার 48তম পুজো করছে আমাদের। এবার আমাদের প্রথম থেকে বলেন। এবার 48তম পুজো আমাদের হচ্ছে আর কি এবার পূর্বাঞ্চল সংঘ ক্লাবে। আর প্রতিবারের মতো এবারও আমাদের একটা থিম ভাবনা আছে, সেটা মহিষাসুর মর্দিনী দুর্গা থেকে বাঙালির ঘরের মেয়ে দুর্গা। এটাই আমাদের এবারকার পুজোর থিম আর কি। কেন এই চিন্তা ভাবনা? অ্যাকচুয়ালি দুর্গা পূজাটা যতটা পূজা তার থেকে এখন উৎসবে পরিণত হয়েছে আর কি পূজাটা। সেটা সেদিক থেকে মাথায় রেখে বাঙালি দুর্গাকে তাদের নিজের ঘরের মেয়ে উমা বলে বলতে বেশি আনন্দ পায় আর কি। সেটাই তুলে ধরার চেষ্টা করছি আমরা আর কি। পুরো থিমটা কি আসলে? এখানে হচ্ছে আমরা প্রখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের যে দুর্গার উপর যে চিত্রপট আছে সেগুলিকেই তুলে ধরা হচ্ছে। প্রতিমার মধ্যেও থিমের ভাবনা রয়েছে। সেখানে যে মহিষাসুর মর্দিনী দুর্গার যে ছবি
দেবী দুর্গার যে ছবি, তার থেকে বাঙালির ঘরের মেয়ে পুজোর সময় বাড়িতে বাপের বাড়িতে যে আসে, হ্যাঁ, যে আনন্দ নিয়ে, সেই আনন্দটা দেখবেন দেবীর মুখে প্রকাশ পাচ্ছে আর কি। আপনার নাম? মৃদুল দেব। কি ক্লাব আপনাদের? পূর্বাচল সংঘ ক্লাব। পূর্বাচল সংঘ ক্লাব। পূজাতে নেই তেমন জৌলুস, কিন্তু পাড়া কালচার ফিরিয়ে দিতে তাদের বিশেষ প্রয়াস। সংঘমিত্রা ক্লাব এবার তাদের 63তম বছরে বিশেষ থিম রেখেছেন কৃত্রিম মন্দির। মূলত তাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে পাড়ার সকল মানুষকে একত্রিত করে পূজাতে অংশগ্রহণ করা। এই পূজাতে তেমন জাঁকজমকপূর্ণ না থাকলেও মানুষের ঢল এখানেই হয়, দাবি উদ্যোক্তাদের। এবার আপনারা কি চিন্তা ভাবনা করছেন আর কি পূজা আপনাদের? দেখুন, সংঘমিত্রা ক্লাবের এবার 63তম বর্ষে পা দিয়েছে। আমরা একটা কৃত্রিম মন্দির বানাচ্ছি, মায়ের মন্দির বানাচ্ছি। সংঘমিত্রা ক্লাবের পুজো সাধারণত বাহ্যিক জৌলুস বা ডেকোরেশন দিয়ে বিচার করা হয় না। এখানের পুজোর যে গুরুত্ব তা অপরিসীম। এই পুজোতে প্রায় প্রচুর মা বোনেরা এখানে আসেন অঞ্জলি দিতে। আমাদের পাড়ার নয়, শুধু পাড়ার আশেপাশের লোকজনও এখানে আসেন অঞ্জলি দিতে। ঠিক একইভাবে সিঁদুর ছোঁয়াতে আসেন পাড়া, শুধু নয়, বিশেষত্ব কি রয়েছে পাড়ার আশেপাশের লোকজনও। দেখুন, পুজোর বার্তা একটাই, যে পুজোর দিনগুলো পাড়ার লোক ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হয়ে পাড়ার মণ্ডপে আনন্দ করবে, এবং এইভাবে আমাদের মধ্যে যে একতা বা সংঘবদ্ধতা বেড়ে উঠবে, তা আগামী দিনে আমাদের পথ চলার পথে পাথেয় হবে। এখন তো পাড়ার পূজা প্রায় কালচার অনেকটা কমে গেছে, সবাই বাইরে বাইরে ফ্ল্যাটে থাকে, ঘুরতে চলে যায়। তো না, দেখুন, সেই পুরনো কালচার বা বাহ্যিক ডেকোরেশনকে গুরুত্ব না দিয়ে পুজোতে গুরুত্ব দিয়া, পুজোটা যাতে নিয়ম নিষ্ঠা সহকারে হয়, মা বোনেরা এসে যাতে পুজো দেখতে পারে, মা বোনেরা যাতে খুব সুষ্ঠুভাবে সিঁদুর ছোঁয়াতে পারে এবং মাকে বিসর্জনে সবাই মিলে, পাড়ার সবাই মিলে নিয়ে যেতে পারে, এই ব্যাপারগুলো আমাদের কাছে অনেক বেশি দামি। তার জন্য আমরা সেইভাবে বাহ্যিক জৌলুস, ইলেকট্রিক বলুন, প্যান্ডেলের জৌলুস বলুন, এগুলো আমরা সেইভাবে করে উঠতে পারি না। কিন্তু এই এলাকার মানুষ এবং আশেপাশের মানুষ জানেন যে সংঘমিত্রা ক্লাবের পুজোর একটা আলাদা গুরুত্ব রয়েছে, কারণ সংঘমিত্রা ক্লাবের পুজোর যে পরিবেশটা, সেই পরিবেশটা কিন্তু অন্য অনেকখানে পাওয়া যায় না, যেটা সংঘমিত্রা ক্লাবে পাওয়া যায়। আপার বাগডোগরার কর্মসূচিতে সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্য। আপার বাগডোগরার পানিঘাটা মোড় এলাকায় একাধিক কর্মসূচিতে যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি মঞ্চ থেকে শাসক তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শোনান। তার অভিযোগ, বাংলায় যদি সঠিকভাবে এসআইআর ব্যবস্থা চালু হয় তবে তৃণমূল এক মুহূর্ত টিকতে পারবে না। মৃত ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভোটের ওপর নির্ভর করেই রাজ্যে ক্ষমতায় টিকে আছে মুখ্যমন্ত্রীর দল, এমনটাই দাবি করেন তিনি। মন্ত্রীর এই মন্তব্য ঘিরে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। আমি কলকাতা থেকে মিডিয়াকে বললাম যে যদি এটা হয় তাহলে পরে কিন্তু এসপি অফিসের সামনে গিয়ে পুজোর মধ্যে সুকান্ত মজুমদার ধর্ণা শুরু করবে, দেখি কোন সরকারের কত ক্ষমতা আছে। তারপরে আমার অফিসে খবর পাঠিয়েছে এসপি, ও যে না উনি আসুন, ওনার সব ব্যবস্থা আমরা প্রশাসনের তরফ থেকে করব। তো অতএব কিভাবে বিড়ালকে গাছে ওঠাতে হয় আমাদের জানা আছে, আপনারা লড়াই করুন। আমরা এই প্রশাসনকে সিধা করে এসআইআর হোক, তখন সব বুঝতে পারবেন আপনারা এই প্রশাসন কিভাবে সিধা হয়ে যায়, কিভাবে সোজা হয়ে যায়, করে নরেন্দ্র মোদীর সরকার আমরা এখানে প্রতিষ্ঠা করব। পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর শাসন এখানে চালু হবে। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। দুর্গাপুজোর লক্ষাধিক টাকার মাদক সহ এক যুবককে গ্রেফতার করলো এনজেপি থানার পুলিশ। মাদক পাচার করতে এসে পুলিশের হাতে ধরা পড়লো এক যুবক। তার স্কুটি থেকে উদ্ধার হলো প্রায় 300 গ্রাম ব্রাউন সুগার, যার বাজার মূল্য আনুমানিক 9 লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মুকেশ দাস একটি স্কুটি করে এনজেপি থানা সংলগ্ন মোড় বাজার এলাকায় ওই মাদকগুলি বিক্রির উদ্দেশ্যে এসেছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। জানা গেছে, ধৃত মুকেশ দাস শিলিগুড়ি 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। গ্রামের রাস্তায় ভুটান নম্বরের ডাম্পারের দাপাদাপি, আর এতেই অল্পের জন্য প্রাণে রক্ষা 3 যুবকের। উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি ভুটান নম্বরের ডাম্পার গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় বাস ঝাড়ে ধাক্কা মারে, সে সঙ্গে ছিঁড়ে যায় বিদ্যুতের তার। ঘটনাস্থলে পাশে বসে থাকা 3 যুবক অল্পের জন্য প্রাণে বাঁচেন। এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা 3টি ভুটান নম্বরের ডাম্পার আটক করে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ মেরামতির কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভুটান নম্বরের গাড়ি ভুটান থেকে বাংলাদেশ যাওয়ার অনুমতি নিয়ে চলাচল করে, কিন্তু স্থানীয় এলাকায় ব্যবসা বা কাজ করার জন্য আলাদা অনুমতিপত্র লাগে। আটক হওয়া ডাম্পারের চালকের কাছে কোনো অনুমতিপত্র বা রোড চালান কিছুই পাওয়া যায়নি। ঘটনাস্থলে গাড়িগুলি ছাড়তে আসেন নরেন মল্লিক নামে এক ব্যক্তি। তিনি দাবি করেন ভুটান থেকে RBM বোঝাই করে কুরসামারি এলাকার গধেয়ারকুটি পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল রাস্তার কাজের জন্য, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই কুরসামারি সংলগ্ন দুর্বল সেতুর কাছে ফের 3টি ভুটান নম্বরের ডাম্পার আটক করেন গ্রামবাসীরা। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, আগেও ধূপগুড়ি থানার পুলিশ নরেন মল্লিকের ভাড়া করা বেশ কয়েকটি ভুটান ডাম্পার আটক করেছিল, তবুও এলাকায় ভুটান নম্বরের ডাম্পারের দাপাদাপি কমেনি। আমরা তখন এখন এই কাগজ বের করবো না, বের করে বলবো দাদা আপনার কেন কেন বলেন না, আপনার কথা বলেন না। আমরা সবাইকে ছাড়বো। ভিডিও করার পারমিশন আমাদের আছে, হ্যাঁ সে আপনি ভালো করে জানেন। আইসিকে বলেন এই যে ডাম্পার আটকাইছো কি কারণে? আমরা ওখানে দুজন ছিলাম তো চাংড়ার মধ্যে বসেছিলাম। আমরা এই পাশের চাংড়ায় ও না, ওই সামনে যেখানে ঘটনা ওই মন্দিরটা যেখানে আছে ওখানে আমরা বসেছিলাম। তো একটা ডাম্পার আসলো, মানে যে ডাম্পারটা আটকানো হয়েছে দ্রুত গতিতে। হ্যাঁ দ্রুত গতিতে ছিল, সাইডে কোনো গাড়িও ছিল না। ও এমন চাপাইছে যে ওই বাসের যে ছিল একটা বাস লাগে, ওকে সিগন্যাল দিলাম, আমরা চিল্লাইলাম যে দাঁড়া। ও আস্তে আস্তে মানে তারগুলো পেঁচাইছে, মানে পেঁচাই এমন আগুন লাগলো, ইলেকট্রিকের তার, ইলেকট্রিকের তারে সম্পূর্ণ তারটা ছিঁড়ে নিয়ে আসলো। আর বাসগুলো সব আমাদের উপরে পড়তো, আমরা চাংড়াটা যে ছিল না ওখান থেকে ঝাঁপ দিই। মানে সতর্ক থাকায় তোমরা ঝাঁপ দিয়ে পালিয়ে গেছো। যদি তোমরা অন্য মনস্ক হয়ে থাকতো তাহলে বড় সড়ো দুর্ঘটনা করতে পারতো। দুজন ছিলাম, আরেকজন পায়ে আঘাত পেয়েছে। কোন জায়গায় এটা? এটা মনে করি কি গাড়ি ছিল? ডাম্পার। কোন এলাকার ডাম্পার? কি নাম্বারের ডাম্পার ছিল? এটা তো ভুটানের নাম্বার। তোমার নাম? রিজু সরকার। কি হয়েছে এখানে? এইখানে হচ্ছে তার ছিঁড়েছে, ওইখানে চাংড়ায় 3জন লোক ছেলে ছিল, তাকে মাইরা মারতো না, চলে যাচ্ছে বাচ্চা ছিঁড়ে। কোন গাড়ি? এই যে ডাম্পার কি আছে? লাইন ছিঁড়ে গেল, এইখানে পাবলিকের অসুবিধা হচ্ছে। কি ইলেকট্রিকের তার ছিঁড়ে গেছে? তার ছিঁড়ে গেছে, পাবলিকের অসুবিধা হচ্ছে, প্রতি বাড়িতে লাইন নাই, বাচ্চা কাছে সেই অসুবিধা হচ্ছে। ইলেকট্রিকের লোক আসছিল না, লোক আসছিল, এখনো কাজ হচ্ছে না, তার জন্য গাড়ি আমরা আরো করে যাচ্ছি। কি গাড়ি এগুলো? ডাম্পার। ডাম্পার। এরা হয়তো বাংলাদেশে মাল নিয়ে যাবে, ওদের কাগজপত্র কিছু ঠিক নাই। মানে বলছিলাম এটা বাংলাদেশে, মানে ভুটান থেকে আসছিল। ভুটানের মাল ছিল তো, এখানে আসলো যে তার ছিচ্ছে যে ভুটানের ইয়ে কোনো। মানে কি শুনলেন, কোথায় যাবে এই মালগুলো? মাল যাবে হচ্ছে ভুটানে, এদিকে যাচ্ছে কোথায় আমরা তো জানি না, তার ছেড়ে গেছে, তার জন্য আটক করছে পাবলিক। আপনার নাম? মন্টু রায়। কোন এলাকা এটা? এই যে ময়তলি। এইখানে আসার সময় দেখলাম যে গাড়ি পুরো লোডিংয়ে ছিল, ড্রাইভার দারু টারু খেয়ে আসার সময় ওই বাসের টপকে উড়াই দিয়ে আমাদের ছেলে দুটো ছিল ওইখানে বসা থাকার পরে ছেলেগুলো তো ভাগিয়ে গেল। একবারে বাসের 2-3টা বাস ফাটাই দিয়ে লাইনের তার ছিঁড়ে দিয়ে চলে আসে। মানে অল্পের জন্য রক্ষা পেলো এলাকার লোক, জন্য রক্ষা পেল, বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পেলো। দুর্ঘটনা। কি গাড়ি ছিল? ওটা ডাম্পার ছিল, বাংলাদেশ ভুটানের ডাম্পার। কি কি মাল ছিল গাড়িতে? বেড মিছিল। কোথায় যাচ্ছে? কোথায় এদিকে এখন কোথায় নিয়ে যাচ্ছে? বলছি ভুটান থেকে মাল লোড হওয়ার কথা, একমাত্র ভুটান থেকে মাল লোড করে বাংলাদেশে ফেলার কথা, সে জায়গায় দাঁড়িয়ে এই যে জলপাইগুড়ির ময়নাতুল এলাকায় ফেলছে, মানে এটা কি ঠিক? এটা ভুল। কি জানেন আপনারা? আমরা তো জানি যে ভুটানের গাড়ি ইসে যাবে, বাংলাদেশ যাবে, সে জায়গায় এখানে এই রাস্তা দিয়ে যাচ্ছে, গ্রামের রাস্তা দিয়ে। তো বলছিলাম পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছিল যে গ্রামের রাস্তা দিয়ে কোনো রকম ভারী যানবাহন চলবে না, সে জায়গায় যে মাল নিয়ে যাচ্ছে ডাম্পার, মানে রাস্তার তো ক্ষতি হচ্ছে। রাস্তার ক্ষতি, তার মধ্যে গাড়ি হাই স্পিড 50 থেকে 60 ওভারলোডিং। মানে কতজন ছিল চাংড়ার মধ্যে তখন? 2জন। মেরে দিত নাকি? মেরে দিত। মানে ওরা কি পালিয়ে গেছে? ইলেকট্রিক তার ছিঁড়ছে ওই জন্য। এলাকার বাসিন্দারা অভিযোগ তুলছেন যে এখানে বাসে 2জন যুবক বসেছিল, অল্পের জন্য তার রক্ষা পেল। হ্যাঁ, আর যদি দুর্ঘটনা ঘটে হতো সেটা দুঃখজনক হতো। আমি তো ছিলাম না এখানে, পরে এসে শুনলাম যে অবস্থা। মানে আপনি ডাম্পারের মালিক? না না, আমি ডাম্পারের মালিক। তাহলে আপনি কি? আমি তো মালিক কোথায়? মালিক তো আছে ভুটানের। ভুটানের মালিক? আমি কোথায় মালিক? যারা ড্রাইভার বলছে আপনার কোথায় বললো? না, আমি মালটা এখানে নিচ্ছি, এই আর কি। মাল কোথায় লোড হচ্ছে? বেদগাড়া? না না, কুরসামারিতে। কুরসামারিতে দৈখ ব্রিজে আনলোড হচ্ছে। আনলোড হচ্ছে? WSRD এর কাজ, ওদের একটা রোডের কাজ হচ্ছে। কি রোডের কাজ হচ্ছে ওখানে?
ওটার একটা রোডের কাজ হচ্ছে। কি রোড? কুরসামারি থেকে বেদগাড়া অব্দি, বেদগাড়া ভাজা হইয়া কুরসামারিতে রাস্তা। বলছিলাম বিভিন্ন জায়গায় কাজ হয়, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কাজ হয়, বিভিন্ন জেলা পরিষদের কাজ হয়, ভুটান থেকে কোথাও ডাম্পার দেখা যায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এলাকায় ভুটান ডাম্পার আপনি নিয়ে আসছেন কুরসামারিতে, আপনি বলছেন এটা? কুরসামারিতে আসছে কাজের জন্যই তো আসছে। বলছি আপনার কি জানা আছে যে ভুটান থেকে মাল লোড করে একমাত্র বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা, পশ্চিমবঙ্গের কোনো জায়গায় মাল ফেলার কথা না? আপনার জানা আছে? এটা আমার জানা নেই। এর আগেও ধুপগুড়ি থানার পুলিশ 4টি ডাম্পারকে আটক করেছে, আপনারই ডাম্পার। তারপরে আপনি এইভাবে এই রাস্তা দিয়ে ডাম্পার, গ্রামের রাস্তা দিয়ে ডাম্পার কোথায় এটা? আমি তো আপনি ভাড়া খাটাচ্ছেন, ড্রাইভার বলছে আপনি ভাড়া খাটাচ্ছেন। ড্রাইভার ভাড়া খাটাই ভাড়া চলছে, ড্রাইভার বললো তাই বললাম। আমার ডাম্পার কোথায় ভাই? এটা কি ঠিক? যেটা ডাম্পার আমার কোথায়? রাস্তার কাজ হচ্ছে, রাস্তার জন্য নিয়ে আসতেছি, এই আর কি। একমাত্র রেলের কাজ হলে ভুটান থেকে ডাম্পার আসে, তো সেখানে তো রেলের কোনো কাজ হচ্ছে না। না, জেলা পরিষদের কাজ হচ্ছে। জেলা পরিষদের কাজ হলে ভুটান থেকে ডাম্পার আসে না। সেটা প্রশাসন দেখবে, এটা তো আমার। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। মেখলিগঞ্জে বিদ্যাসাগরের জন্মদিবস উদযাপন। মেখলিগঞ্জে শুক্রবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পালন করল অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিওয়াইও এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। এদিন দলীয় দফতরের সামনে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে তাকে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ডিওয়াইও কোচবিহার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রঞ্জিত কুমার রায়। বলেন, যখন ভারতবর্ষে নারীদের জন্য শিক্ষার কোনো সুযোগ ছিল না, তখন বিদ্যাসাগর প্রথম নারী শিক্ষার প্রবর্তন করেন। বিধবাদের যন্ত্রণাময় জীবনের অবসান ঘটাতে তিনি নিজের ছেলেকে দিয়ে বিধবা বিবাহের প্রচলন পথ দেখান। গণশিক্ষা, বিশেষত ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শিক্ষার বিস্তারে তার অবদান এক কথায় অতুলনীয়। এদিনের অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার উপর কেন্দ্র এবং রাজ্য সরকারের আক্রমণ প্রতিহত করা এবং সরকারের শিক্ষাকে বাঁচানোর আন্দোলনে শপথ নেওয়া হয়। আজ 26শে সেপ্টেম্বর ভারতবর্ষের শিক্ষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ পার্থিব মানবতাবাদী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ 206তম জন্মদিবস। আমরা আমাদের প্রিয় ছাত্র, যুব এবং মহিলা সংগঠন অল ইন্ডিয়া ডিএসও, ডিওয়াইও এবং এনএসএসের পক্ষ থেকে আজ আমরা মেখলিগঞ্জ শহরে আমাদের দলীয় কার্যালয়ের সামনে আমরা এই দিনটি উদযাপন পালন করলাম। কারণ এই কারণেই যে বিদ্যাসাগর এমন একজন মানুষ ছিলেন যিনি তার সমগ্র জীবন শিক্ষা বিস্তারের জন্য, গণশিক্ষা চালুর জন্য তিনি ব্যয় করেছিলেন। বিদ্যাসাগরই প্রথম ব্যক্তি যিনি ভারতবর্ষে নারী শিক্ষার প্রবর্তক। বিদ্যাসাগর শুধু নারী শিক্ষা প্রচলন করেননি, তিনি বিধবাদের যে যন্ত্রণা, তাদের জীবনের যে যন্ত্রণা, সেই যন্ত্রণাকে দূর করার জন্য তিনি বিধবা বিবাহ চালু করেছিলেন। এরকম নানা সামাজিক কাজের সঙ্গে বিদ্যাসাগর ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। রাতে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক সিভিক ভলেন্টিয়ারের। জাতীয় সড়কে ডিউটিরত অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সিভিক ভলেন্টিয়ার।
বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর টোল প্লাজার কাছে ঘটে এই দুর্ঘটনা। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মনতোষ রায়, বাড়ি রাজগঞ্জ থানার পানকৌড়ি গ্রাম পঞ্চায়েতের চান্দারবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেদিন রাতে টোল প্লাজায় অন্যান্য পুলিশের সঙ্গে ডিউটিতে ছিলেন মনতোষ বাবু। রাত প্রায় 10টা নাগাদ জলপাইগুড়ির দিক থেকে আসা একটি বড় ট্রাক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই ট্রাকটিকে আটক করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে মনতোষ বাবুর অকাল প্রয়াণে তার পরিবার, সহকর্মী, পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তোমার 10টা সাড়ে 10টা নাগাদ মানে আর কি আমি জানতে পারি যে আমার সম্বন্ধে যে মানে আর কি অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাড়িতে গিয়ে এটা জানতে পারলাম। কোথায় গেছিল, কি করছিল, কোথায় কাজ করছিল? দাদা তো মানে আর কি ওখানে সবসময় মানে আর কি রাজগঞ্জ থানায় মানে আর কি ইয়ে করতো, হ্যাঁ সিভিক ভলেন্টিয়ার মানে আর কি মানে কাজ করতো। তো কালকে ডিউটি ছিল, ডিউটি আসাতেই মানে গাড়ি থেকে নামাতেই মানে আর কি এই দুর্ঘটনাটা। কটা নাগাদ ঘটনা? এটা 9টা 28 স্যার, 9:30 নাগাদ। কি গাড়ি ধাক্কা মারে? এটা স্যার 16 চাকার লরি ছিল স্যার, বড়। তারপর আপনারা এখানে নিয়ে আসেন? হ্যাঁ, তারপরে স্যার ওখান থেকে মানে আর কি প্রশাসন মানে আর কি এখানে মহারাজা নার্সিংহোমে নিয়ে আসে। হ্যাঁ, এখানে নিয়ে আসার পর ডাক্তার মানে আর কি মৃত বলে ঘোষণা করছে। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা একটু তোমার টোল হয়েছিল রাজগঞ্জ। যে গাড়িটি ধাক্কা দিয়ে গাড়ি ধরা পড়েছে? হ্যাঁ স্যার, এটা মানে আর কি ধরা পড়ছে। কি নাম যে মারা গেছে? এটা মনতোষ রায় স্যার। বয়স কত হবে? বয়স 36 স্যার। বাড়িতে কে কে আছে? বাড়িতে বাবা মা আছে শুধু। এখন আপনারা কি করবেন? এখন ওই বিষয়টাই এখন স্যার যা বলবে সেই চূড়ান্তই সিদ্ধান্ত। এখন আমরা বেশি কিছু কি আবার ইয়ে করতে যাবো। সুযোগ কি বিবাহিত? না, বিবাহিত না। কে কে রয়েছে তার? বাড়িতে বাবা মাই আছে খালি শুধু, আর কেউ নেই। 3টা বোন ছিল, বোনের বিয়ে। কোন জায়গায় ওর বাড়ি বললেন? বাড়ি হচ্ছে চান্দাবাড়ি। চান্দাবাড়িটা কোথায়? এটা মোগাডিঙ্গির মানে আর কি তোমার ইয়ে পানিকড়ি গ্রাম। হ্যাঁ, পানিকড়ি গ্রাম মানে আর কি বলতেছে। আপনার নাম? আমার নাম স্যার বৈকুণ্ঠ রায়। আপনার কি হবে? আমার সম্বন্ধী হবে, ওর বোন জামাই। সাত সকালে স্টেশন এলাকা থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুজোর মুখেই বিষাদের সুর জলপাইগুড়ি শহরের স্টেশন সংলগ্ন 2 নম্বর রেল ঘুমটি এলাকায়। এদিন সকালে এলাকার একটি বড় গাছের নিচে স্থাপিত শিব মন্দির চত্বরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা সকালে উঠে মন্দিরে প্রণাম করতে গেলে নজরে আসে এই মৃতদেহ। বেলা বাড়তেই ভিড় জমায় আম জনতা। খবর পেয়ে শহরের দিনবাজার এলাকা থেকে ছুটে আসে মৃত ব্যক্তির কাকা। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক 30 থেকে 35। সম্পর্কে আমরা ভাস্তা কাকা। মদ খেত খুব, কি করে মৃত্যু হয়েছে সেটা ডাক্তারই বলতে পারবেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। আপনার কে? হ্যাঁ, দাদার ছেলে ভাস্তা। কি নাম? ওর নাম হইল শেখর জ্যোতিষী, যে মারা গেছে। বয়স কত? ওর বয়স 32-33। কি কারণে এইভাবে এখানে পড়ে আছে? দিন করতো নেশা। রক্ত বের হয়েছে যে? এখন ওটা তো আমরা ডাক্তারবাবু বলতে পারবে, স্যাররা বলতে পারবে। আমার তো সকালে খবর গেল যে তোমাদের বাড়ির লোক একজন পড়ে আছে। আসলাম, আসে দেখলাম এই কাণ্ড। নিয়ে গেলেন? এখন বিয়ে করেছে? হ্যাঁ, বাচ্চা আছে। কার? ওর বাড়ি কোথায় দাদা? আমার? হ্যাঁ, ওনার? ও থাকতো দিনবাজারে। দিনবাজারে থাকে। আর আপনার নাম দাদা? আমার নাম সঞ্জু। দাদা আপনি? আমি কাকা হব। ঠিক। নাবালিকা ধর্ষণে অভিযুক্তের 20 বছরের সাজা ঘোষণা বিশেষ পক্সো আদালতের। শুক্রবার এই সাজা ঘোষণা করা হয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত এই ঘটনায় অভিযুক্ত তার মেয়ের বান্ধবীকে একাধিকবার ধর্ষণ করে। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত এই তথ্য দিয়ে এদিন জানান, বিভিন্ন প্রলোভন দেখিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে আসামি। গত বছরের একটি ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। এই কেসে মোট 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করেন। তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, তাকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্যের জন্য বিচারক ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন। আজকে একটি কোতোয়ালি থানার মামলা, যে মামলাতে স্পেশাল জাজ বক্স কোর্টের মাননীয় বিচারপতি রিন্টু সুদ
তার রায় ঘোষণা করেছেন। এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ের 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। এই মামলার অভিযোগ হয়েছিল 4/10/2024 তারিখে ভিকটিম গার্লের বাবা থানায় অভিযোগ দায়ের করেছিল। 3/10/2024 তারিখে ভিকটিম গার্লের বয়স তখন 9 বছর ছিল। সে তার বাড়ির পাশে একটা কালভার্টে সে এবং তার বোন এবং তার এক বান্ধবী মিলে মাছ ধরছিল। সেই সময় এই আসামি তাকে তার বাড়িতে কিছু খাওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় এবং তার বাড়িতে অন্যান্য লোকের অনুপস্থিতির সুযোগে এই আসামি তাকে ধর্ষণ করে এবং মেয়েটিকে যখন টেনে নিয়ে যাচ্ছিল তার ছোট বোন এই ঘটনাটা প্রত্যক্ষদর্শী। সে সঙ্গে সঙ্গে ওই পিছিয়ে ওই বাড়িতে যায় এবং দরজাটা খুলে সে দেখতে পায় তার দিদি উলঙ্গ অবস্থায় রয়েছে এবং এই আসামিও উলঙ্গ অবস্থায় তার দিদির উপর রয়েছে। এটা দেখে সে সঙ্গে সঙ্গে দৌড়ে তার বাড়িতে যায় এবং তার মাকে ঘটনার কথা জানায়। মা এই আসামির বাড়ি থেকে এই তার মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং আসামি তখন পালিয়ে যায় সেখান থেকে এবং বাড়িতে নিয়ে গিয়ে মেয়ের কাছ থেকে সে শুনতে পায় যে তাকে কিছু প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে এবং এর আগেও তাকে 2বার তাকে ধর্ষণ করা হয়েছে এবং এই আসামি মেয়ে এবং এই ভিকটিম গার্ল তারা দুজনই বন্ধু, তারা একসঙ্গে খেলাধুলা করতো এবং একই সঙ্গে পড়াশোনা করতো। এই কেসে পুলিশ আসামিকে অ্যারেস্ট করে, কোর্টে প্রডিউস করে এবং উইদিন স্ট্যাটিউটরি পিরিয়ডের মধ্যে চার্জশিট দাখিল করে এবং টোটাল 9 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে মহামান্য আদালত উভয় পক্ষের সওয়াল জবাব শুনবার পর আসামিকে দোষী সাব্যস্ত করে তার সাজা ঘোষণা করেছে। শিলিগুড়িতে টোটো নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ, কড়া নির্দেশিকা আনতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। শহরের যানজট সমস্যার অন্যতম প্রধান কারণ টোটো। এদের লাগাম ছাড়া চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমেছে সাধারণ মানুষের। সেই সমস্যা সমাধানেই এবার নড়ে চড়ে বসেছে রাজ্য পরিবহন দপ্তর। শিলিগুড়ি পুর নিগমে এক জরুরি বৈঠক করলেন মেয়র গৌতম দেব। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, ট্রাফিক ডিসিপি সহ পুলিশ এবং প্রশাসনের একাধিক আধিকারিক। পাশাপাশি রাজ্য পরিবহন দপ্তরের কর্তারা ভার্চুয়ালি যোগ দেন। বৈঠকে জানানো হয়েছে এবার প্রতিটি টোটোর জন্য আলাদা পরিচয়পত্র তৈরি হবে। টোটোর গায়ে লাগানো থাকবে একটি কিউআর কোড, যা স্ক্যান করলেই জানা যাবে কোন রাস্তায় এই টোটো চলাচল করতে পারবে। একই সঙ্গে প্রতিটি পৌরসভা এবং শহরাঞ্চল থেকে টোটোর রুট ম্যাপ প্রস্তুত করে 30 সেপ্টেম্বরের মধ্যে পরিবহন দপ্তরে পাঠাতে হবে। এরপর সেই রুট ম্যাপ অনুযায়ী চলাচলের নিয়মে বেঁধে দেওয়া হবে। মেয়র গৌতম দেব জানান, শিলিগুড়ি পুর নিগম ইতিমধ্যেই পুলিশের সহযোগিতায় 85টি রুট ম্যাপ তৈরি করেছে, যা নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যের পরিবহন দপ্তরে জমা দেওয়া হবে। বর্তমানে শিলিগুড়িতে প্রায় 5000 বৈধ টোটো রয়েছে, তবে পাশাপাশি বহু অবৈধ টোটো রাস্তায় নামছে। নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র বৈধ নথিপত্র থাকা চালকরাই টোটো চালাতে পারবেন। রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে 30 সেপ্টেম্বরের পরবর্তী 90 দিনের মধ্যে টোটো রেজিস্ট্রেশনের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হবে। টোটো চালকদের সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। যারা আবেদন করবেন না তারা আর টোটো চালাতে পারবেন না। প্রয়োজনে চালকেরা নিকটবর্তী আরটিও অফিসে গিয়ে আবেদন প্রক্রিয়ার সাহায্য নিতে পারবেন। মেয়র এদিন বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, শহরে টোটো নিয়ে যেভাবে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তা রুখতে এবার কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া আর উপায় নেই। সময়সীমা বেঁধে দিয়ে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেই আমরা শৃঙ্খলা ফেরাতে চাই। যানজট হলে সেটা তো আশা হয় না, সেটা আশঙ্কা। হ্যাঁ, যানজট হোক এটা তো আমরা আশা নিশ্চয় করবো না, আশঙ্কা। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে অনেক বাইরে ভেহিকলস বাড়ছে সরকার। পুজোর সময় কেনাকাটা করতে আসছে, আমাদের তার মেকানিজম নিয়ে কথাবার্তা হয়েছে, এলাবোরেট অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা আশা করি এর আগেরবার পুজোর সময় যেমন এফেক্টিভ ট্রাফিক ম্যানেজমেন্ট ছিল, এবারও থাকবে। এটা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ, কর্পোরেশনের কাছেও এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে মানুষ মুভ করতে যদি না পারে, মানুষ পুজোগুলো যদি দেখতে না পারে, বাচ্চারা যদি একটা প্যান্ডেল থেকে একটা প্যান্ডেলে যাবার মজা না নিতে পারে, পুজো 1 বছর পরেই আসবে দুর্গাপুজো। সুতরাং আমরা এটা খুব কনসার্ন, পুলিশের সাথে বারে বারে আমাদের মিটিং হয়েছে যাতে এটা তো খালি সাউদিয়া দুর্গোৎসব, এর সাথে আরও সিরিজ অফ প্রোগ্রাম আছে। আমরা আপাতত 5 তারিখ আমাদের কার্নিভাল, 4 তারিখ আমাদের কার্নিভাল পর্যন্ত ভাসান, ইমার্শন, দুর্গা প্রতিমা মণ্ডপে পৌঁছানো এবং মানুষের পুজো দেখা, এই যে বিষয়টা এবং পুজোর কেনাকাটা,
সেটা নিয়ে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছে এবং তার সাথে আলোচনাও চলছে। এই তাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথগুলো করছে এবং পুলিশকে সাহায্য করার জন্য প্রায় 5,000 মতো স্বেচ্ছাসেবক তাদের গাইডলাইনে নিয়েছে। আমরা বড় বড় পুজো কেন্দ্রগুলো ম্যাক্সিমাম পুজোর সাথেই পুরসভা আমরা বা আমাদের কেউ না কেউ যুক্ত হয়ে আছে, তো সেগুলো আমরা সেইভাবেই ম্যানেজ করছি। আমাদের জাগবাংলা স্টল থাকবে, সেটা পলিটিক্যাল ব্যাপার হয়ে গেল, কিন্তু তাছাড়াও জায়গায় জায়গায় সেক্টর এরিয়া লোকের জল টল সবই দেওয়া। মানাবাড়ি চা বাগানে শান্তি ফিরে এলো, শুরু হলো চা শ্রমিকদের বোনাস প্রদান। অবশেষে শান্তি ফিরে এসেছে মালব্লকের মানাবাড়ি চা বাগানে। গত কয়েকদিন ধরে বোনাস সংক্রান্ত অজানা শ্বাস এবং অনিশ্চয়তার কারণে শ্রমিকরা লাগাতার গেট মিটিং এবং ধর্নায় বসেছিলেন। তাদের প্রধান দাবি ছিল 20% বোনাস প্রদান এবং এই বছর এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল নোটিশ বাগানে পৌঁছয়নি বলে অভিযোগ ছিল। চা বাগানে ম্যানেজমেন্টে পূর্বেই জানিয়েছিল যে খুব শীঘ্রই বোনাস প্রদান শুরু হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ বাগানের প্রায় 560 জন শ্রমিককে 10% হারে বোনাস দেওয়া হয়। বাকিটা ধাপে ধাপে বোনাস প্রদান করা হবে। শ্রমিকদের বক্তব্য, চা বাগান কর্তৃপক্ষ জানিয়েছে ডিসেম্বর মাসে আরো 5% এবং হোলির সময় বাকি 5% বোনাস দেওয়া হবে। এই আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিকরা। ফলে চা বাগানে ফের স্বাভাবিক কাজের পরিবেশ ফিরে এসেছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঝিলন এন্টারপ্রাইজ নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 45,000 টাকা থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন রয়েছে, সহজ ফাইন্যান্সের সুবিধা। অফার চলাকালীন স্কুটি কিনলে ফ্রি একটি হেলমেট প্লাস একটি ফুটম্যাট উপহার। শুধু তাই নয়, মিলবে যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস, ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। চাইলে এখান থেকে সাব ডিলারশিপ নিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ব্যবসা। তবে আর দেরি কেন, আজই চলে আসুন ঝিলন এন্টারপ্রাইজে এবং পছন্দ করুন আপনার স্বপ্নের বাহন। ঠিকানা জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন ট্যাপরামণি এলাকা, হলদিবাড়ি প্রধান সড়কের ধারে। যোগাযোগ 8972837057 এবং 9064490878। জলপাইগুড়ি পুরসভার সবকটি রাস্তার রিপেয়ারিং এর কাজ শেষ, কাজ চলছে দ্রুত গতিতে। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই কাজ। জলপাইগুড়ি শহরের পৌরসভার উদ্যোগে 25টি ওয়ার্ডের রাস্তা সংস্কারের কাজ চলছে। আজ চতুর্থীতেই মানুষের ঢল রাস্তা দিয়ে বাড়বে। সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য পুজো দেখার আগেই জলপাইগুড়ি শহরের রাস্তাঘাট দ্রুত গতিতে সংস্কার প্রায় শেষ। জলপাইগুড়ি পৌরসভার 1 থেকে 25 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা রিপেয়ারিং এর কাজ শেষ করেছে পৌর কর্তৃপক্ষ। অনেক রাস্তায় বেহাল অবস্থায় ছিল, এখন কি হচ্ছে? এখন হচ্ছে সর্বোপরি বলি যে আমাদের মিউনিসিপ্যালিটি পৌরসভার উদ্যোগে যে আমাদের যে এই যে এটা হচ্ছে সেন্ট্রালি কাজ হচ্ছে, সেই শনি মন্দির টু একদম 9 বুলের 2 নম্বর ওয়ার্ডের যে বর্ডার ওই অবধি পুরা রিপেয়ারিং হচ্ছে, খুব সুন্দর কাজ হচ্ছে। আমি বসে থেকে কাজ করাচ্ছি, এটাই আমার খুব মানে পৌরসভাকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা ওয়ার্ডেই কাজ হচ্ছে আমাদের পৌরসভার উদ্যোগে। চেয়ারপারসন পাপিয়া পাল এবং আমাদের ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির উদ্যোগে এবং চেয়ারম্যান কাউন্সিলরদের উদ্যোগে আমাদের যে কাজগুলো হচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি সবার আগে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। মানুষ কতটা এবার খুশি এই রাস্তা? খুব আনন্দ পেয়েছে এবং খুব খুশি হচ্ছে যে এই যে এটা আসলে কি 1, 2, 3 এবং পঞ্চায়েত এই রাস্তাটা দিয়ে পুরো তো যায়, সুতরাং এটা এদের খুবই আনন্দিত এবং খুব খুশি যে 9 বুলেটের পরেও যে রাস্তাটা আমার ঠিক হলো এবং এইগুলা যে রিপেয়ারিংগুলো যে হচ্ছে মানুষের খুব সুবিধা হবে এবং আমি বসে থেকেই কাজটা করছি। এখন আবহাওয়ার খবর।
আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। গ্রামের রাস্তায় অনুমতি ছাড়াই ভুটান নম্বরের ডাম্পারের দাপাদাপি, অল্পের জন্য প্রাণে রক্ষা 3 যুবকের, ডাম্পার আটকে বিক্ষোভ স্থানীয়দের, উত্তেজনা ধূপগুড়িতে। পূজার আগে জলপাইগুড়ি পৌরসভার 1 নম্বর থেকে 25 নম্বর এই মোট 25টি ওয়ার্ডের রাস্তা সংস্কারের কাজ চলছে জোর কদমে। সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য পূজার আগেই এই উদ্যোগ পুরসভার। উত্তরের মূল পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।